আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ হওয়া সত্ত্বেও গোপনে দলটির কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছেন একজন সেনা কর্মকর্তা। এমন অভিযোগ মেজর সাদিক নামে একজন সেনা কর্মকর্তার বিরুদ্ধে, যা সামাজিক মাধ্যম সহ দেশের বিভিন্ন গণমাধ্যমে সংবাদও প্রকাশিত হয়। এরই পরিপ্রেক্ষিতে এবার মেজর সাদিককে হেফাজতে নিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা, অর্থাৎ একজন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিষ্কার যে রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, সেটা কি কার্যক্রম নিষিদ্ধ হওয়া বলার অপেক্ষা রাখে না। এটা আওয়ামী লীগ। আওয়ামী লীগ নেতা কর্মীরা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা গেরিলা আক্রমণ করতে পারে, তারা সরকার উৎখাতের বিষয়ে তারা বেশ তোড়জোড় করে নামছে। সে বিষয়ে যে খবরটি আমরা পেলাম সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো অন্তত আমি একটু উত্থাপন করতে চাই আপনাদের সামনে। আওয়ামী লীগের শক্তিশালী ফোর্স দাঁড়িয়ে গেছে, অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জে পড়বে। আওয়ামী লীগের শক্তিশালী ফোর্সটা কি? যারা গত 17 বছরে আওয়ামী লীগের হালুয়া রুটি খায়নি বা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল না, তারাই হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ফোর্স। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রদর্শক শ্রোতা, আশা করি সকলে ভালো আছেন, আলহামদুলিল্লাহ। প্রদর্শক, আপনারা ভিডিও শুরুতে ভিডিওর বিশেষ কয়েকটা অংশ এবং থাম্বনেল দেখে বুঝে গেছেন যে কতটা গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। প্রদর্শক, আওয়ামী লীগের চক্রান্ত ফাঁস। আওয়ামী লীগের চক্রান্ত ফাঁস কেন কথা বলছি? নাশকতা করার জন্য 400 মানুষকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। কেন? এখানে এক সেনা উপস্থিত ছিল। প্রদর্শক, সেই সেনা গ্রেফতার হয়েছে। প্রদর্শক, আজকের এই বিষয় নিয়ে খুব গুরুত্বপূর্ণ কয়েকটি ভিডিও নিয়ে হাজির হয়েছে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা সম্পূর্ণ বিষয় বিস্তারিত জানতে পারবেন। চলুন আর কথা না বাড়ি একটি লাইক দিয়ে আমরা সকল বিশ্লেষকের আলোচনাগুলো শুনে আসি। চলুন। খুবই বিপদের একটা কথা, রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, হেফাজতে সেনা কর্মকর্তা, অর্থাৎ একজন সেনা কর্মকর্তাকে হেফাজতে নেওয়া হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং পরিষ্কার যে রাজনৈতিক দলের কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগ, সেটা কি কার্যক্রম নিষিদ্ধ হওয়া বলার অপেক্ষা রাখে না। এটা আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে কি প্রশিক্ষণ দিচ্ছিল? কি এমন প্রশিক্ষণ দিয়ে কি গেরিলা যুদ্ধ করবে? গেরিলা ট্রেনিং দিচ্ছিল? দেশ উল্টায় দেবে? এটা কিছুটা অবাস্তব হলেও হইতে পারে। এখন নানা নাশকতা তো চালা একটা অস্থিরতা তৈরি করতে পারে। কার্যক্রম নিষিদ্ধ হওয়া একটি রাজনৈতিক দলের কর্মীদের গোপন প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে আলোচনায় আসা সেনাবাহিনীর একজন কর্মকর্তাকে জিজ্ঞাসা করা হচ্ছে। এই তথ্য জানিয়েছেন সেনা সদর মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিম উদ্দৌলা আজ বৃহস্পতিবার সকালে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে। এতে আয়োজিত প্রেস ব্রিফিং এ সাংবাদিকরা মেজর সাদিক নামের ওই কর্মকর্তার নাম উল্লেখ করে বলেন, ওই কর্মকর্তা কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের কর্মীদের প্রশিক্ষণ দিচ্ছিলেন। এটা ঠিক কিনা? জবাবে ব্রিগেডিয়ার জেনারেল বলেন, মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে, তদন্ত শুরু হয়েছে। তদন্তে তার বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে সেনাবাহিনীর প্রচলিত নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। তিনি আরো বলেন, এটি একটি স্পর্শকাতর বিষয়, তাই তদন্তাধীন অবস্থায় এই বিষয়ে বিস্তারিত মন্তব্য করা সমীচীন হবে না। এই সময় পার্বত্য চট্টগ্রামের পিডিএফ এবং অন্য গোষ্ঠীর তৎপরতা সম্পর্কে কথা বলা হয়। কিন্তু এটা খুব অবাক ব্যাপার। আওয়ামী লীগ তাহলে নানাভাবে সংগঠিত হচ্ছে, তারা সামরিক প্রশিক্ষণ নিচ্ছে, বোঝাই যাচ্ছে। এবং সেনাবাহিনী তত্ত্বাবধানে কি নিবে? নাশকতা। এবং এই কর্মকর্তা কি আসলে এতই রাজনৈতিকভাবে উদ্বুদ্ধ যে সেনাবাহিনী তো আমরা মনে করি যে সব দল মতের ঊর্ধ্বে একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, সেখানে কর্মরত থেকে এই বিএনপি আওয়ামী লীগের পেছনে জড়াই যাওয়া, কিন্তু তার বিএনপি না, এখন আওয়ামী লীগ, এবং পরিষ্কারভাবে বলছে, কিন্তু ভয়ঙ্কর বিপদের কথা। এইভাবে যদি মানসিকতাটা তাদের মধ্যে ডেভেলপ করে, এবং যাই না সেনাবাহিনীতে আরো কেউ আছে কিনা, কিন্তু এই ভদ্রলোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তার স্ত্রী সহ বিভিন্ন সূত্রে বলা হচ্ছে। যেহেতু তদন্তাধীন বিষয়ে বলা যাবে না, কিন্তু যতটুক আভাস এই কর্মকর্তা দিলেন তাতে তো খুবই উদ্বেগজনক বিষয়। এই লাইনে যদি আওয়ামী লীগ ধাবিত হয়, যদি তারা মনে করে যে ট্রেনিং দিয়ে প্রশিক্ষণ নিয়ে ক্ষমতা উল্টায় দেবে, এটা অতীতে কখনো হয় না। একটা গণতান্ত্রিক রাজনৈতিক দল গণতান্ত্রিকভাবেই সে সংগঠিত হবে, গণতান্ত্রিকভাবেই তাকে আগাইতে হবে। কি ঘটতে যাচ্ছে আগামী 5-6 দিনের মধ্যে? এমন প্রশ্নে আতঙ্কের প্রতিধ্বনি খোদ প্রধান উপদেষ্টার প্রেস সচিব মিস্টার শফিকুল আলমের কণ্ঠে। আবার অন্যদিকে বৃহস্পতিবার যে একটি খুবই গুরুত্বপূর্ণ একটি খবরের যেই শিরোনাম কিংবা নানান গণমাধ্যমে যেভাবে উঠে এসেছে, তাতে গত কয়েক মাসে যে নানান ধরনের গুঞ্জন শোনা যাচ্ছিল যে আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রশিক্ষণ নিচ্ছেন, তারা গেরিলা আক্রমণ করতে পারে, তারা সরকার উৎখাতের বিষয়ে তারা বেশ তোড়জোড় করে নামছে। সে বিষয়ে যে খবরটি আমরা পেলাম সেটি নিয়েও অনেক ধরনের প্রশ্ন রয়েছে। সেই প্রশ্নগুলো অন্তত আমি একটু উত্থাপন করতে চাই আপনাদের সামনে। আগে আসি প্রেস সচিব সম্পর্কে। তিনি বৃহস্পতিবার সচিবালয়ে সাংবাদিকদের একটি অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে
নির্বাচন প্রসঙ্গে বলছিলেন যে প্রধান উপদেষ্টা যথা সময়ে নির্বাচন দিবেন, যেমনটা তিনি সবসময় বলে থাকেন। তো সে প্রসঙ্গে বলতে গিয়ে তিনি বললেন যে আগামী 5-6 দিন খুবই গুরুত্বপূর্ণ, আগামী 5-6 দিনে বোঝা যাবে আমরা কোথায় যাচ্ছি। তার মানে কি আগামী 5-6 দিনের মধ্যে বর্তমান সরকারের বিদায়ী ঘণ্টা চূড়ান্তভাবে বেজে উঠতে পারে? আওয়ামী লীগ যে পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনা তারা বাস্তবায়ন করবে, নাকি অন্য কোনো সরকার আসবে? নানান ধরনের প্রশ্ন মানুষের মনে। এখন বিষয় হচ্ছে যে আওয়ামী লীগ এবং ছাত্রলীগের 400 ক্যাডারকে প্রশিক্ষণ দেওয়ার ষড়যন্ত্রের ঘটনায় 16 জনকে গ্রেপ্তার করেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এটি সব গণমাধ্যমে এসেছে এবং বলা হচ্ছে যে প্রশিক্ষণের মূল দায়িত্বে ছিলেন সেনাবাহিনীতে কর্মরত, স্টিল তিনি কাজ করছেন, মেজর সাদিকুল হক সাদেক। এবং সরকার উৎখাতের পরিকল্পনা অনুযায়ী এর আগে রাজধানীর 4টি স্থানে প্রশিক্ষণ চলেছে। সুরক্ষিত একটি স্থানেও নাকি প্রশিক্ষণ দেওয়া হয়েছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের বাছাই করা ক্যাডারদের, মানে গণমাধ্যমের খবর অনুযায়ী। এবং সব মিলিয়ে এ পর্যন্ত 2500 জনকে প্রশিক্ষণের আওতায় আনা হয়েছে। আবার এই প্রশিক্ষণের দায়িত্বগুলো সমন্বয় করছিলেন একজন মেজর। এখন ইনি অন্য কোনো মেজর নাকি যেই সাদিকুল হক সাদেককে আরেক করা হয়েছে মেজর সাদেককে, তিনি এটি ঠিক কনফার্ম নয়। এবং এই বিষয়টিতে সার্বিক সহযোগিতা করছিল নাকি যুবলীগ, আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা। আর প্রশিক্ষণ সহ সরকারের বিরুদ্ধে তোড়জোড় করে মাঠে নামা বা গেরিলা আক্রমণ ইত্যাদি সব বিষয়গুলো নাকি তত্ত্বাবধান করছিলেন ভারতে অবস্থানরত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এই হচ্ছে মোটা দাগে গণমাধ্যমের খবর। এবং বিষয়টি তখনই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যখন কিনা মেজর সাদেককে হেফাজতে নিয়েছে সেনাবাহিনী, একই সঙ্গে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই তথ্যটি স্বীকার করে নিয়েছেন বা নিজের মুখে বলেছেন সেনা সদরের মিলিটারি অপারেশনস পরিদপ্তরের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজিমুদ্দৌলা। ঢাকা সেনানিবাস অফিসার্স মেসে একটি সংবাদ সম্মেলন ছিল বৃহস্পতিবার, সেখানে তিনি এই বিষয়ে কথা বলেছেন। তিনি যা বলেছেন তা হচ্ছে এরকম যে মেজর সাদিকের বিষয়টি আমাদের নজরে এসেছে, যদিও বিষয়টি তদন্তাধীন রয়েছে, তারপরেও আমি বলবো এরকম একটা ঘটনার কথা জানার পরে সেনাবাহিনী তাকে হেফাজতে নিয়েছে, তার বিষয়ে তদন্ত চলমান রয়েছে। যেহেতু বিষয়টি তদন্তাধীন তাই এ বিষয়ে এর চেয়ে বেশি কিছু তিনি বলতে চাননি। শুরুতেই যে কথা বলছিলাম যে এই যে প্রশিক্ষণের বিষয়টি নিয়ে, সেটি নিয়ে খুবই গুরুতর অনেকগুলো প্রশ্ন উঠতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে যে আমি বলছি না যে এগুলো একেবারে গুজব বা গুঞ্জন আকারে একেবারে উড়িয়েও দিচ্ছি না, আবার সত্যতা কতখানি সেটা নিয়েও প্রশ্ন উঠতে পারে। প্রথম প্রশ্ন হচ্ছে যে সেনাবাহিনীতে কর্মরত একজন মেজর পদের একজন ব্যক্তিকেই কেন প্রশিক্ষণ দিতে হচ্ছিল? মানে এর চেয়ে আরও ভয়ঙ্কর কোনো প্রশিক্ষণ, গেরিলা আক্রমণের জন্য প্রশিক্ষণ, ট্রেনিং, এগুলো কি দেওয়ার মতন সাবেক কোনো সেনা কর্মকর্তা নেই বা অন্য কোনো ব্যক্তি নেই যে চাকরিতে থাকা অবস্থাতেই একজন মেজর গোপনে আওয়ামী লীগের নেতাকর্মীদের গেরিলা আক্রমণ শেখাচ্ছেন, কীভাবে করতে হয় না করতে হয়? এটি খুবই যৌক্তিক একটি প্রশ্ন আমার মনে হয়। এবং এর সাথে আরও যেই প্রশ্নগুলো উঠতে পারে, এই যে 16 জনকে আটক করা হলো, এমনি 5 আগস্ট অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে সরকার নানান ধরনের চাপে রয়েছে, এক ধরনের আতঙ্কে রয়েছে। আওয়ামী লীগ কী করে না করে তার নানান ধরনের লক্ষণ আমরা দেখেছি তাদের বিভিন্ন কর্মকাণ্ডে। এবং পুলিশের পক্ষ থেকেও 11 দিন কড়া নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখার জন্য নানান পর্যায়ে নির্দেশনা দেওয়া হয়েছে, সেটিও আমরা জানি। তাহলে সেই জায়গা থেকে যদি প্রশ্ন করি, এর আগে যত ধরনের অভিযান হয়েছে, ডেভিল হান্ট থেকে শুরু করে, অপারেশন ডেভিল হান্ট থেকে শুরু করে আরও নানান ধরনের অভিযান, চোর ছাত্রদের বিরুদ্ধে, সন্ত্রাসের বিরুদ্ধে, চাঁদাবাজদের বিরুদ্ধে সব জায়গায় আটক হয়েছে আওয়ামী লীগ নেতাকর্মী। এতে কেউ সেই ধরনের কোনো উপলক্ষ আওয়ামী লীগ নেতাকর্মীদের ঢালাওভাবে আটকের? এবং যেটি জানা গেছে গণমাধ্যমে যে বসুন্ধরা গ্রুপের মধ্যে কোনো নির্জন কোনো স্থানে বা সুরক্ষিত কোনো স্থানেও নাকি প্রশিক্ষণ দেওয়া হচ্ছিল। বিষয় হচ্ছে যে বসুন্ধরা গ্রুপের যে কয়েকটি গণমাধ্যম রয়েছে, বাংলাদেশ প্রতিদিন, কালের কণ্ঠ, নিউজ 24 বাংলা, news24.com, ডেইলি সান ইত্যাদি ইত্যাদি, এই গণমাধ্যমগুলোতে আমরা দেখছি সাম্প্রতিক সময়ে মুক্তিযুদ্ধের পক্ষে অবস্থান নিয়ে নানান ধরনের খবর প্রকাশিত হচ্ছে এবং সেগুলো আবার খুব স্বাভাবিকভাবে সরকারের বিরুদ্ধে যাচ্ছে। আবার নির্বাচন নিয়েও নানান ধরনের বক্তব্য, অনেকের বেশ কড়া কড়া মন্তব্য তাদের সেখানে ফটোকার্ড করে প্রকাশ করা হচ্ছে। এইগুলো সরকার পক্ষের যারা, তারা আবার ভালো চোখে নিচ্ছিল না। খুব স্বাভাবিকভাবে সরকারের পক্ষ থেকে ধরে নেওয়া হয়েছে যে বসুন্ধরা গ্রুপ সরকারের বিরুদ্ধে উঠে পড়ে লেগেছে। এবং তারই প্রতিক্রিয়ায় আমরা দেখলাম যে জাতীয় নাগরিক পার্টির অন্যতম শীর্ষ নেতা হাসনাত আবদুল্লাহ একেবারে প্রকাশ্যে তিনি বসুন্ধরা গ্রুপের সাংবাদিকদের হুমকি দিলেন, সে বিষয়ে সরকার নীরব কিছু বলল না। এগুলো তারই কোনো অংশ কিনা আমরা জানি না।
এবং সবশেষ যদি বলে থাকি, মানে ধরে নিই যারা আটক হয়েছেন তাদের সংখ্যা 16। ট্রেনিং নিয়েছেন গণমাধ্যম খবর অনুযায়ী প্রায় 2500 জন। তাহলে তারা কোথায়? নিশ্চয়ই তারা ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। তাহলে কি আসলে কিছু ঘটতে যাচ্ছে, আসলে কিছু ঘটবে? তাও জানি না আমরা, শুধু গুঞ্জন চারিদিকে অনেক ধরনের অনেক খবর বাতাসে ছড়িয়ে বেড়াচ্ছে। এবং আওয়ামী লীগের শক্তিশালী ফোর্স দাঁড়িয়ে গেছে, অন্তর্বর্তী সরকার চ্যালেঞ্জে পড়বে। আওয়ামী লীগের শক্তিশালী ফোর্সটা কি? যারা গত 17 বছরে আওয়ামী লীগের হালুয়া রুটি খায়নি বা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল না, তারাই হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ফোর্স। এই ফোর্সটা কখনো লোভী ছিল না। যারা গত 15 বছর 16 বছরে আওয়ামী লীগের কার্যক্রমে অতিষ্ঠ হয়ে গেছিল, এরাই হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ফোর্স। আওয়ামী লীগের এই শক্তিশালী ফোর্সকে আমি বেশ কয়েকটা ভাগে বিভক্তি করেছি। তার আগে বলে নিই যে এই শক্তিশালী ফোর্স যদি দাঁড়িয়ে যায়, শুধু অন্তর্বর্তী সরকার কেন, আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বা বাংলাদেশের রাজনীতির 55 বছরের যে ইতিহাস, এই ইতিহাসকে আপনারা যেভাবেই খণ্ডায়িত করেন না কেন, সেখানে বারবার আওয়ামী লীগের এই শক্তিশালী ফোর্সটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আওয়ামী লীগ বারবার পতনের দিকে চলে গিয়েছিল, কিন্তু এই শক্তিশালী ফোর্সটা বারবার তাদেরকে উদ্ধার করেছে। আবার সেই শক্তিশালী ফোর্সটা তাদের পক্ষ হয়ে মাঠে নেমেছে। তার মধ্যে আমি যেভাবে শ্রেণী ভাগ করছি, 1 নম্বরে আমি রেখেছি রাজনৈতিক ব্যক্তি। বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি যারা অন্য রাজনৈতিক দল করে, কিন্তু তারা অন্য দলের সুবিধা ভোগ করে, বাট আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল না, কিন্তু তারা আওয়ামী বয়ান, আওয়ামী দর্শন, আওয়ামী মতবাদ এগুলোকে ফেরি করে, এগুলোকে ধারণ করে। আমি দু একজন ব্যক্তির উদাহরণ দিই বা রাজনৈতিক ব্যক্তির উদাহরণ দিই। তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে মির্জা ফখরুল, সালাউদ্দিন আহমেদ, তারপরে জামাত ইসলামের ডাক্তার তাহের, এছাড়াও আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তি রয়েছে যারা আওয়ামী দর্শনকে ধারণ করে, যারা আওয়ামী চেতনাকে ধারণ করে, আওয়ামী বয়ানকে ফেরি করে, কিন্তু আওয়ামী দল করে না এবং তাদের সুবিধাভোগী ছিল না। এই ব্যক্তিগুলো কিন্তু যখনই আওয়ামী লীগের ক্লান্ত লগ্ন এসেছে বা আওয়ামী লীগের দুর্দিন এসেছে, তারা কিন্তু পাশে দাঁড়িয়ে গেছে। এটাই হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী একটা ফোর্স। এটা হচ্ছে ফার্স্ট ফোর্স। দ্বিতীয় যেটাকে আমি সিলেক্ট করছি সেটা হচ্ছে রাজনৈতিক দল। কিছু কিছু রাজনৈতিক দল আছে যারা আওয়ামী লীগের সুবিধাভোগী ছিল না, আওয়ামী দর্শন বিশ্বাস করে, আওয়ামী বয়ান বিশ্বাস করে, আওয়ামী ইতিহাস, আওয়ামী ঐতিহ্য এগুলোকে বিশ্বাস করে আসে। এগুলোই হচ্ছে আওয়ামী লীগের সবচেয়ে বড় আপনার শক্তিশালী ফোর্স। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে সিপিবি, তারপর আপনার চরমনাই পীরের যে দল, ইসলামী আন্দোলন, আরও বেশ কিছু ইসলামী দলগুলো হচ্ছে আপনার আওয়ামী শক্তিশালী ফোর্স। আর আওয়ামী লীগের খুব একটা সুবিধাভোগী ছিল না, আওয়ামী লীগের হালুয়া উঠি খায়নি, আর খেলেও খুব একটা প্রকাশ্যে আসেনি, মানে ওপেনলি কখনো খায়নি। এইগুলোই হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ফোর্স, যারা আওয়ামী চেতনা, আওয়ামী তারপরে বলা চলে আওয়ামীর প্রতি ইমান এনেছেন। এই বিষয়গুলো কিন্তু তারা লালন করে, ধারণ করেন, কিন্তু আওয়ামী রাজনীতি করে না। আর এই শক্তিশালী ফোর্স হয়ে অলরেডি দাঁড়িয়ে গেছে। 3 নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আপনার মুক্তিযুদ্ধের চেতনাশীল। বাংলাদেশের বেশ কিছু সংগঠন রয়েছে, তারা মুক্তিযুদ্ধের চেতনাশীলের প্রতি আস্থাশীল। তারপরে বাংলাদেশের অনেক মুক্তিযোদ্ধারা রয়েছে, তারা আওয়ামী লীগের প্রতি আস্থাশীল। তারপরে যারা মুক্তিযুদ্ধের চেতনার প্রতি বিশ্বাস রাখে বা মুক্তিযুদ্ধের যোদ্ধা পরিবারের সন্তান পরিজন, এরা কিন্তু আওয়ামী বয়ানকে ফেরি করে, আওয়ামী চেতনাকে লালন করে, ধারণ করে, আওয়ামী দর্শনকে আপনার বাস্তবে রূপ দিতে চেষ্টা করে। এরাই হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ফোর্স। এরাই কিন্তু অলরেডি দাঁড়িয়ে গেছে, মানে আওয়ামী লীগকে ফিরিয়ে আনার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আমি এটাকে 3য় ধাপে রেখেছি। 4র্থ ধাপে যেটা আমি রেখেছি সেটা হচ্ছে চাকরিজীবীদের একাংশ। গত 16 বছর 17 বছর সরকারি চাকরিতে একটা যে বড় ধরনের রদবদল আমরা দেখেছি, বিশেষ করে আওয়ামী লোকদেরকে এই জায়গাগুলোতে বসিয়ে দেওয়া হয়েছে। আওয়ামী মতদর্শের প্রতি যারা বিশ্বাস রেখেছে, ইমান এনেছে, অধ্যয়ন করেছে বা বঙ্গবন্ধুর জীবনকে যারা স্টাডি করেছে, এই সমস্ত লোকদের কিন্তু এই জায়গাতে বসে দেওয়া হয়েছে বা এই ভ্যাকেন্সিটা তারা দখল করে রেখেছে। মানে এক ধরনের আওয়ামী ন্যারেটিভকে তারা লালন করেছে, ধারণ করেছে। চাকরিজীবীদের একটা অংশ, এই অংশটাই অলরেডি দাঁড়িয়ে গেছে, মানে আওয়ামী লীগের শক্তিশালী ফোর্স হয়ে তারা মাঠে ময়দানে কাজ করছে। এটা আমার পয়েন্টের 4 নম্বর উৎস। 5ম নম্বরে আমি যেটা রেখেছি সেটা হচ্ছে আপনার বিভিন্ন প্রতিষ্ঠান কিন্তু আওয়ামী বয়ান ফেরি করে। যেমন আমি আপনাদেরকে বলি, প্রথম আলো, ডেইলি স্টার, আরও বিভিন্ন প্রতিষ্ঠান রয়েছে। সবগুলোর উল্লেখ তো পাওয়া যায় না, কিন্তু অনেক প্রতিষ্ঠান রয়েছে, কেউ প্রকাশ্যে, কেউ গোপনে, কেউ ওপেনে, সবাই আওয়ামী লীগের বয়ান ফেরি করে, ন্যারেটিভ ফেরি করে। এই বিষয়গুলো কিন্তু রাজনীতির মাঠে দিন দিন সরব হয়ে যাচ্ছে। তারপরে আপনার বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে আরও পরে বিভিন্ন টিভি চ্যানেল, যেমন 71, সময় টিভি, এগুলো কিন্তু আওয়ামী বয়ানকে ফেরি করে, আওয়ামী চেতনা, আওয়ামী বিশেষ করে বুদ্ধিজীবী এদেরকে ধারণ করে কিন্তু। সুতরাং এগুলোই হচ্ছে আওয়ামী লীগের শক্তিশালী ফোর্স হয়ে অলরেডি রাজনীতির মাঠে দাঁড়িয়ে গেছে। এরপর আমি 6ষ্ঠ নম্বরে যেটা রেখেছি সেটা হচ্ছে জনতার একাংশ। তারাও কিন্তু আওয়ামী চেতনা, আওয়ামী ধারণা, আওয়ামী বিশ্বাসী বা আওয়ামীর প্রতি ইমান এনেছে। এই বিষয়গুলো কিন্তু খুবই শক্তিশালীভাবে ভূমিকা পালন করছে অলরেডি রাজনীতির মাঠে। এই বিষয়গুলো কিন্তু দাঁড়িয়ে গেছে। এমনও ব্যক্তি আছে যে দেখেন যে তারা আপনার সাধারণ জনগণ, তারা শেখ মুজিবুর রহমানকে ছাড়া কিচ্ছু বোঝে না, শেখ হাসিনাকে ছাড়া কিচ্ছু বোঝে না, বা আওয়ামী লীগকে ছাড়া কিছুই বোঝে না। আপনি তার কাছে গিয়ে অন্য কোনো দলের বয়ান দেন বা ফেরি করেন, তারা এই বিষয়গুলোকে কর্ণপাতে নেবে না। কিন্তু এরা এই আওয়ামী লীগের ন্যারেটিভকে বিশ্বাস করে, আওয়ামী লীগের চেতনাকে বিশ্বাস করে। এদের কাছে যদি মনে হয় যে আওয়ামী লীগ অন্যায় করেছে বা আওয়ামী লীগ যদি বলে যে এটা অন্যায়, তারা সেটা অন্যায় মনে করবে, আর যদি বলে যে এটা পূর্ণ, তারা সেটা পূর্ণই মনে করবে। বাট এইরকম ব্যক্তি কিন্তু অলরেডি রাজনীতির মাঠে সরব হয়ে গেছে বা দাঁড়িয়ে গেছে। এই বিষয়গুলো কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছি। সব দিক থেকে আমরা যদি বলি যে আওয়ামী রাজনীতি যারা ফেরি করে, যারা বয়ান দেয়, যারা ন্যারেটিভ তৈরি করে, এই
এইরকম একটা শক্তিশালী ফোর্স অলরেডি দাঁড়িয়ে গেছে। এরপরে আপনার অন্তর্বর্তী সরকার একটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাচ্ছে বা বিপদের মুখে পড়ে যাচ্ছে, এই বিষয়গুলো কিন্তু আমরা স্বতঃস্ফূর্তভাবে দেখতে পাচ্ছি যে এরা আওয়ামী লীগের সুবিধা গ্রহণ করে না, কিন্তু আওয়ামী রাজনীতিকে ধারণ করে, লালন করে, এবং এই ব্যক্তিগুলোই কিন্তু গত 15 বছরে আওয়ামী লীগের রাজনীতিকে ঘৃণা করেছে। কিন্তু তারা ফিরে যেতে চায় 71 চেতনার প্রতি, তারা ফিরে পেতে চায় মুক্তিযুদ্ধের চেতনার প্রতি, যারা ফিরে পেতে চায় বঙ্গবন্ধু তাজউদ্দিন আহমেদ, তাদের যে দর্শন, তাদের যে নীতি, ওই দিকে কিন্তু তারা ল্যান্ড করতে চায়, ওই দিকে তারা অগ্রসর হতে চায়। এখন এই যে অগ্রসর হতে চায়, তার মানে কি এই ব্যক্তিগুলো দীর্ঘ 11 মাস বা একটা বছর দেখেছে যে আওয়ামী লীগের দুর্দশা, আওয়ামী লীগের করুণ কাহিনী। এই যে আমরা 6 শ্রেণীর কথা আমি আপনাদেরকে বললাম, এরা কিন্তু অনেকটাই অভিমান করে দলের কাছে যায় না বা দলের কোনো কিছু নেয় না বা দলের সাথে কারোর সাথে যোগাযোগ রাখে না। এখন এই অভিমানটা তারা ভাঙছে, মানে ভেঙে তারা এখন রাজপথে সড়ক হচ্ছে, রাজনীতি মাঠে সড়ক হচ্ছে, তারা বিভিন্ন দলের বরাদে আওয়ামী বয়ান দিচ্ছে, বিভিন্ন রাজনৈতিক বিরোধী আওয়ামী বিরোধী শক্তির বরাদে তারা আওয়ামী বয়ান দিচ্ছে। মানে সব দিক থেকে আমরা যদি বলি একটা ন্যারেটিভ অলরেডি দাঁড়িয়ে গেছে, একটা শক্তিশালী ফোর্স অলরেডি দাঁড়িয়ে গেছে। এটাই হচ্ছে চূড়ান্ত আওয়ামী লীগ। এর চাইতে বড় আওয়ামী লীগ আর বাংলাদেশে একটাও হতে পারে না। এই আওয়ামী লীগ যদি একবার দাঁড়িয়ে যায়, সেটা হতে পারে ডিফাইন্ড আওয়ামী লীগের মতো, হতে পারে আওয়ামী লীগের শক্তিশালী ফোর্সের মতো। কিন্তু এই যে 15 বছরের যে আওয়ামী লীগটা ছিল না, এই আওয়ামী লীগের কিন্তু শাস্তির দাবি এই 6 শ্রেণীর গোষ্ঠী কিন্তু তারা দাবি জানিয়ে আছে। বিশেষ করে আমরা দেখেছি যে গত 15 বছরের যে আওয়ামী লীগের পারফরমেন্স, বিশেষ করে আমরা যদি ওবায়দুল কাদেরের কথা বলি, এই ওবায়দুল কাদের এমন একটা ব্যক্তি, তিনি নাকি শোনা যাচ্ছে ইদানিং সময়ে শেখ হাসিনার সাথে যোগাযোগ করে দিতে নেতাকর্মীদের থেকে ঘুষ নিচ্ছে, টাকা নিচ্ছে। মানে এইরকম অশ্রাব্য ব্যক্তি, অশিক্ষিত, মূর্খ, বর্বরতার ব্যক্তি দিয়ে আওয়ামী লীগ সরকার দল চালিয়েছে। এই জন্য তো এই সরকার একটা অধপতন, নির্লজ্জ পরিণাম কিন্তু দেখিয়ে দিল যে বাংলাদেশের ইতিহাসে 55 বছরের যে ইতিহাস রয়েছে, আমাদের যে গৌরব গাথার যে ইতিহাস রয়েছে, এমনকি আওয়ামী লীগের যে 78 বা 76 বছরের যে ইতিহাস রয়েছে, এই ইতিহাসে আওয়ামী লীগের কোনো শাসক কিন্তু পালিয়ে যায়নি। কেবলমাত্র শেখ হাসিনা একটা নির্লজ্জ ফ্যাসিজমের কিন্তু পয়দা অলরেডি চালু করেছে। এই কারণেই কিন্তু তাদেরকে মাঠ ছাড়তে হয়েছে, রাজনীতিটা ছেড়ে দিতে হয়েছে। শেষ পর্যন্ত তাদের চূড়ান্ত পর্যায়ে কিন্তু বাংলাদেশের জনগণ মেনে নিয়েছে। কেননা এই যে ওবায়দুল কাদের মতো কুশীলভ ঘুষখোর ব্যক্তিদেরকে গুরুত্বপূর্ণ জায়গায় বসে রেখেছে, যারা দেশের টাকা লুণ্ঠন করেছে, লুট করেছে, এবং তারা দলের নেত্রীর সাথে কর্মীদের যোগাযোগ করে দিতে অর্থ প্রদান নেয়, এই বিষয়গুলো কিন্তু ইন্ডিয়ান বিভিন্ন পত্রিকা, বিভিন্ন গণমাধ্যমে কিন্তু এই বিষয়গুলো উঠে এসেছে। এখন এই বিষয়গুলোকে পুঁজি করে আওয়ামী রাজনীতিকে আরো ডাবিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। তারপরেও আমি দেখতে পাচ্ছি এই 6 শ্রেণীর কথা যে বললাম, তারা অনেক রাগ অভিমান ভেঙে তারা এখন আওয়ামীদের পক্ষে সরব হচ্ছে। এখন এরা ছাড়া আওয়ামী লীগের আর গতি নেই। আরেকটা বিষয় হচ্ছে অন্তর্বর্তী সরকার তাদেরকে ন্যূনতম সহযোগিতা করার চেষ্টা করছে, আর ন্যূনতম সহযোগিতা না করলে তো আওয়ামী লীগ দাঁড়াতে পারবে না, বা এখন যা অবস্থা তারা রাজনীতির মাঠ থেকে বিলুপ্ত হয়ে যাবে। আরেকটা বিষয় হচ্ছে আওয়ামী লীগ যদি বিলুপ্ত হয়ে যায়, বাংলাদেশের রাজনীতি অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়ে যাবে, অনেকটা হুমকির মুখে পড়ে যাবে। বিশেষ করে গণতন্ত্র, এই গণতন্ত্রকে আর টিকিয়ে রাখা সম্ভব না। অন্তর্বর্তী সরকার যেভাবে তার সিস্টেম বা যেভাবে তার কার্যক্রম চালু করেছেন, এটা যদি দীর্ঘস্থায়ী হয়, তাহলে রাজনৈতিক দলগুলো এগুলো দিনে দিনে বিলুপ্ত হয়ে 1975 সনের পূর্ববর্তী সময় যেমন বাকশাল গঠনের যে চিন্তা চেতনা বা ধারণা ছিল, এখন অন্তর্বর্তী সরকারের সময় যদি আওয়ামী লীগ রাজনীতি অনেকটাই দূরে চলে যায়, বিচার হয়। বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি যে নাহিদ ইসলামদের দল এনসিপি, তারা জোরে সোরে দাবি জানাচ্ছে যে বিচারের আগে কোনো নির্বাচন হবে না। তারপরে আপনার জামাত ইসলাম, তারা বলছে যে বিচারের আগে কোনো নির্বাচন হবে না। এরকম শক্তিশালী রাজনৈতিক দলগুলো যদি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে বা সামনে দাঁড়িয়ে যায় যে আগে আওয়ামী লীগের বিচার করতে হবে, তারপরে নির্বাচনের দিকে যেতে হবে, বা আওয়ামী লীগ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না, মানে আওয়ামী লীগ যদি এভাবেই হারিয়ে যায়, এটা হবে বাংলাদেশ রাজনীতির জন্য একটা চ্যালেঞ্জ বা কঠিন সমীকরণ। এই সমীকরণ থেকে বাংলাদেশের উত্তরণের যে উপায়, এই উত্তরণের উপায়টা আর কিন্তু থাকবে না। বাট সব দিক বিবেচনা করে দেখা যায় যে বাংলাদেশের গণতন্ত্র, বাংলাদেশের রাজনীতি সবকিছু একটা বিপর্যয় বিধ্বস্ততার মধ্য দিয়ে পড়ে যাবে, এবং এই বিপর্যয় যে বিধ্বস্ততার মধ্য দিয়ে পড়ে যাবে, এটাকে উত্তরণ করা বাংলাদেশের জনগণ থেকে শুরু করে সাধারণ খেটে খাওয়া পেশাজীবী, শ্রমজীবী, বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিদেরকে এটা উদ্ধার করা অনেকটাই পসিবল বা অনেক। দর্শক, আপনারা একে একে সকল বিশ্লেষকের আলোচনা শুনলেন, অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে আসলে কতটা গুরুত্বপূর্ণ নিউজ ছিল। প্রদর্শক, একটা মানুষ স্বার্থের জন্য এত কিছু করতে পারে, ভাবতে অবাক লাগে। প্রদর্শক, আপনাদেরকে মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আরও এরকম নিত্য নতুন আপডেট নিউজ পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।